আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আফনান দা হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি অনেকদিন আগে ভূত এফএম এ আমি শেয়ার করেছিলাম। এই ঘটনাটি খুবই অদ্ভুত এবং অমীমাংসিত একটি ঘটনা। ঘটনাটি অনেক ভয়ানক, কিন্তু এই ঘটনাটি বিভিন্ন অ্যাঙ্গেলে আমি আসলে ব্যাখ্যা করার চেষ্টা করলেও ফাইনালি এই ঘটনাটি আসলে কোনো সলিউশন আমি পাইনি এবং অনেকেই সেটি আর পায়নি। শুধু আমি নয়, অনেকেই পায়নি। যাই হোক, আমি সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যখন আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে, তখন আমাদের এই উপমহাদেশে রাজস্ব আয় এবং আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তৎকালীন ইংল্যান্ড থেকে 16 থেকে 21 বছর কি 23 বছর বয়সী বিভিন্ন শিক্ষিত যুবকদেরকে রিক্রুট করা হতো। তারা পুলিশ বাহিনী এবং ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত হতেন এই উপমহাদেশে। তাদেরকে মূলত আইসিএস অফিসার বলতো, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ইন্ডিয়ান সিভিল সার্ভিসের ইতিহাস অনেক ব্যাপক। ইম্পিরিয়াল সিভিল সার্ভিস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, এরকম বিভিন্ন নামে বিভিন্ন সময় নামকরণ করা হয়েছে। তবে আইসিএস নামেই বেশি পরিচিত আর কি, এই জন্য আমি সেটি আপনাদেরকে বলছি। তখন একজন ব্যক্তি, তার নাম ছিল স্টিভেনসন। আমি যখন ভূতে ফেমে শেয়ার করেছিলাম, তখন ওনার নামটি আমি আসলে তখন আমি জেনেছিলাম না, অনেক পরে তার নামটি আমি জানতে পেরেছিলাম। তার নাম ছিল স্টিভেনসন। উনি বাংলাদেশ তো না, ওই সময় আমাদের যে উপমহাদেশ তখন আসেন, ওই সময় অবিভক্ত বাংলা যেটা ছিল আর কি, ওই অবিভক্ত বাংলার নীলফামারী অঞ্চল, আজকের যে উত্তরবঙ্গের যে নীলফামারী জেলা, ওই নীলফামারী ওখানে উনি এসেছিলেন। তো ওখানে উনি মোটামুটি বেশ অনেকদিন ধরেই কর্মরত ছিলেন। উনি, ওনার স্ত্রী, ওনার একটা মেয়েও ছিল, 12-13 বছর বয়সী একটা মেয়ে ছিল। তো সেখানেই উনি সরকারি কোয়ার্টারে উনি সেখানে থাকতেন। সাধারণত ছোট ছোট যে সমস্ত মামলাগুলো হতো বা ছোটখাটো ক্রাইম যেগুলো হতো, সেগুলোতে সাধারণত আইসিএস অফিসাররা সরাসরি ক্রাইম সিন করতে যেতেন না, কিন্তু স্পর্শকাতর হলে সেই জায়গাগুলোতে তারা যেতেন। এমনই এক রাত তখন আনুমানিক 2টো কি 2:30 বাজে। তখন থানার একজন কনস্টেবল এসে ওনাকে ডাক দেয়। যেহেতু থানার পাশে ওনার কোয়ার্টার ছিল, সেখানে এসে ডাক দেয়। তো সেখানে ডাকাডাকি করার পর উনি ঘুম থেকে ওঠেন। এত রাত্রে ডাকার কারণ জিজ্ঞাসা করেন। তো কারণ জিজ্ঞাসা করার পর ওই কনস্টেবল বলে যে একটা বাড়িতে একটা মার্ডার হয়েছে, কিন্তু লাশটি খুবই সাংঘাতিক রকমের। তারা ঘরে ঢুকতে পারছে না, কিন্তু জানালা দিয়ে সে লাশটি দেখতে পাচ্ছে। এখন এই লাশটি যদি তারা দরজা ভেঙে ঢোকেও, ওই লাশটি ধরার সাহস পাচ্ছে না, কারণ খুবই ব্যতিক্রমী একটি লাশ এবং ভয়ঙ্কর লাশ। এই জন্য আপনাকে একটু যেতে হবে। আপনি সেখানকার অবস্থা বিবেচনা করে কিভাবে আমরা এই কাজটি করতে পারি, তদন্ত শুরু করতে পারি, সেই বিষয়ে একটু দিক নির্দেশনা দেবেন। উনি জামা কাপড় পরে রেডি হয়ে যান এবং কনস্টেবলদের সাথে বেরিয়ে যান। ওনার থানা থেকে 7 থেকে 8 কিলোমিটার দূর একটা জঙ্গলের পাশে সেই একটা গ্রাম, ওই গ্রামেরই একটি বাড়ি। উনি প্রথমে জানালার কাছে যান। জানালার কাছে গিয়ে দেখেন ওই জানালাটির একটি পার্ট
মানে জানালার তো সাধারণত দুটো অংশ থাকে, তো একটি অংশ খোলা। আমরা জানি যে জানালার যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে ভেতরে আমরা দেখি একটা সিটকিনি, আমরা এই সিটকিনিটা লাগাই, আর যেই অংশটা মানে সিটকিনির অংশ লাগাই তার সাথে অপর পার্শ্বকে যুক্ত করে দিয়ে লাগাই। তার মানে এক পাশে যদি আমরা সিটকিনি লাগাই অন্য অংশটাও আটকে যায়। কিন্তু ওই জানালার ক্ষেত্রে উনি লক্ষ্য করেন যে সিটকিনি যেটা সেই অংশটুকু কিন্তু লাগানো, কিন্তু অন্য অংশটা খোলা। তাহলে সিটকিনি লাগানো অবস্থায় তো জানালার অপর অংশ খোলা থাকার কথা নয়। উনি আলো দিয়ে দেখতে পান যে ভেতরে একটি লাশ পড়ে আছে, কিন্তু লাশটি খুবই ভয়ানক। একটি ফুটবলের ভেতরের বাতাস বের করে দিলে যেমন ফুটবলটি চুপসে থাকে, একটি মানুষের ডেড বডি ঘরের মধ্যে পড়ে আছে, কিন্তু সেই ডেড বডিটি ঠিক ওরকমই চুপসে যাওয়া। উনি যখন দেখলেন যে ওই ঘরের দরজাটি ভেতর থেকে বন্ধ, তখন উনি ওখানে থাকা কনস্টেবল এবং অন্যান্য অফিসারদেরকে নির্দেশ দেন দরজা ভেঙে ফেলার জন্য। দরজা ভেঙে ঘরে যখন সবাই ঢোকার পর ওই লাশটি, ওই আইসিএস অফিসার স্টিভেনসন উনি হাত দিয়ে চাপ দিয়ে দেখেন ওই লাশের পা থেকে মাথা পর্যন্ত কোনো হাড় নেই। তার মানে ওই ডেড বডির মধ্যে যতগুলো হাড় ছিল সব হাড় ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো ঠিকঠাক আছে, কিন্তু কোনো হাড় নেই। এই হাড়গুলো কোথায় গেল? আর এভাবে নৃশংসভাবে তাকে হত্যা করলো কে? আসলে কি এটা হত্যা না কি হয়েছে কেউ বুঝতে পারছে না। কারণ হত্যা হলে শরীরে বিভিন্ন অংশে দাগ থাকতো, আক্রমণের চিহ্ন থাকতো, তেমন কিছুই নেই। তাহলে কিভাবে এই লাশটি থেকে বা এই দেহ থেকে হাড় সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল? পরিবারের সদস্যরা এরকম লাশ দেখে, নিকটাত্মীয় লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। যেহেতু এই বিষয়টি কোনোভাবেই বুঝতে পারছিলেন না ওখানে উপস্থিত যারা পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য যারা ছিলেন, তখন আইসিএস অফিসার স্টিভেনসন উনি নির্দেশ দেন যে লাশটি সৎকার করে ফেলতে। কারণ ওই পরিবার হিন্দু পরিবার ছিল, এই কারণে তাদের ধর্ম মত অনুযায়ী শ্মশানে গিয়ে লাশটি পুড়িয়ে ফেলা হয়। কিন্তু এই ঘটনা আসলে কেন ঘটলো, কি হয়েছিল, সে বিষয়ে উনি কিছুই বুঝতে পারছিলেন না। বিষয়টি নিয়ে তিনি অনেক ভেবেছিলেন, কিন্তু উনি কিছুই বুঝতে পারেননি। এই ঘটনার বেশ কিছুদিন পর, এখানে একটি বিষয় বলে রাখা ভালো, যখন এই ঘটনাটি ঘটেছে তখন ছিল শীতকাল। তো এই ঘটনার বেশ অল্প কিছুদিন পর, বেশ কিছুদিন বলতে অল্প কিছুদিন পর আর কি, হয়তোবা সর্বোচ্চ 1 মাস এরকম একটা সময় পর, তো তখন একটি ঘটনা ঘটে। এক রাতে আবারও তার কাছে একটি নিউজ আসে। ওই রাতেও ঠিক সেম কনস্টেবল তাকে বাসায় ডাক দেয়। ডাক দেওয়ার পর যখন উনি ঘুম থেকে ওঠেন তখন কনস্টেবলের কাছে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন কনস্টেবল বলে যে এই গ্রাম থেকে আরো 3-4 গ্রাম পরে একটি ভয়ানক লাশ পাওয়া গিয়েছে, সেখানে ক্রাইম সিন করার জন্য আপনাকে যেতে হবে। অন্য অফিসাররা এই লাশটি ধরতে পারছেন না, ভয় পাচ্ছেন খুব, যে কিভাবে একটি লাশ এমন হতে পারে। উনি
বের হয়ে যান। তখন আসলে এইভাবে ইঞ্জিন চালিত যে গাড়িগুলো তখনও কিন্তু ওই অঞ্চলে মানে এটা চালু হয়নি, তখন যেটি চলতো সেটি হচ্ছে যে ঘোড়ার গাড়ি। আর এরকম রাত বিরেতে বা দ্রুত চলাফেরার ক্ষেত্রে ওনার পার্সোনাল ঘোড়া ইউজ করতেন। তো ওনার ঘোড়াটি আস্তাবল থেকে বের করে ঘোড়া নিয়ে রওনা দেন। মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে আইসিএস অফিসার স্টিভেনসন তার সঙ্গী নিয়ে সেখানে পৌঁছে যান। সেখানে পৌঁছে গিয়ে দেখেন যে সেখানে আরো কিছু পুলিশ উপস্থিত আছেন। তাদের কাছে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন তারা বলেন যে স্যার, এই ঘরটির দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু এই ঘরের জানালার একটি পার্ট খোলা রয়েছে এবং আমরা সেখান এই মানে জানালা দিয়ে একটি ভয়ানক লাশ দেখতে পাচ্ছি, যেখানে শুধু কঙ্কাল পড়ে আছে। কঙ্কালের গায়ে রক্ত মাখা, তার মানে কিছু সময় আগেও এই কঙ্কালের গায়ে মাংস ছিল। এখন এটি আমরা বুঝতে পারছিলাম না, এই জন্য আপনাকে আমরা স্মরণ করেছি, আপনি একটু দেখবেন। তখন ওই অফিসার স্টিভেনসন উনি নির্দেশ দেন যে দরজা ভেঙে ফেলার জন্য। দরজা ভেঙে যখন সবাই ভেতরে ঢোকে, ভেতরে ঢোকার পর মানে অদ্ভুত একটি বিষয়, সেটি হচ্ছে যে একটি পূর্ণাঙ্গ বয়স্ক মানুষকে কিভাবে খেয়ে ফেলছে, যেখানে শুধু কঙ্কাল পড়ে আছে, কিন্তু সেই মানে কঙ্কালের কোনো মাংস কিচ্ছু নাই। এবং মনে হচ্ছে খুব সময় নিয়ে খুব সুন্দর করে ধীর স্থির ভাবে সুস্থ মস্তিষ্কে একটি মানুষকে খেয়ে ফেলা হয়েছে, কিন্তু শরীরের কোনো হাড় সেখান থেকে মিসিং নেই। কিন্তু আগে যেই লাশটি উনি দেখেছিলেন প্রায় 1 মাস আগে, সেখানে তিনি দেখেছিলেন যে শরীরের সবকিছু আছে, শুধু হাড় নেই। আর এখানে তার ঠিক উল্টোটা, শরীরের ভেতরে কিচ্ছু নেই, মানে কোনো মাংস নেই, চামড়া নেই, কিচ্ছু নেই, শুধু কঙ্কাল পড়ে আছে এবং কঙ্কালের গায়ে রক্ত লেগে আছে। উনি যেখানে যেতেন সেখানে তদন্ত করার কিছু কিছু ইনস্ট্রুমেন্ট ওনার সাথে থাকতো। তার মধ্যে একটি হলো ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাস আপনারা অনেকে দেখেছেন, গোল একটা, এটাকে আমরা আতশী কাঁচ বলি। আতশী কাঁচ দিয়ে ছোট জিনিসকে বড় দেখায়, আপনারা অনেকেই সেটা দেখেছেন। অনেক সময় যারা মানে জ্যোতিষী, তারা এই আতশী কাঁচ দিয়ে হাতের রেখাগুলো দেখেন। মোটামুটি আতশী কাঁচের সাথে আপনারা সবাই পরিচিত আছেন। তো উনি আলো জ্বালাতে বলেন, মানে একটু বেশি করে আলো জ্বালাতে বলেন। তখন তো এরকম ইলেকট্রিসিটি ছিল না, ওই সময় কিছু হ্যাচাক বাতির মতো কিছু মানে বাতি ছিল, যেগুলোর আলো বেশি হতো। তখন উনি ওই হ্যাচাক বাতির মতো, ওটা এক্স্যাক্টলি আসলে হ্যাচাক বাতি ছিল কিনা আমাকে বলতে পারেননি আর কি। তো উনি সেটি দিয়ে ওই লাশ উনি তদন্ত শুরু করেন যে এই লাশের আশেপাশে কোনো পায়ের ছাপ, কোনো আঙ্গুলের ছাপ এমন কিছু আছে কিনা। উনি কিচ্ছু পাচ্ছিলেন না। ওনার হাতে একটা নোট ছিল, সেই নোটে উনি টুকছিলেন যে কি কি উনি দেখেছেন। জানালার যে পার্ট এখানে হঠাৎ খোলা রয়েছে, একটা বিষয় দেখতে পান, সেটি হচ্ছে কিন্তু লাশের জন্তুটি ঢোকাও সম্ভব নয়, যে হাড় আছে সেই হাড়ের উপরে ঘরের অন্যান্য যে অংশগুলো রয়েছে চিহ্নটা, এখান দিয়ে এই জন্তুটি আমাদের আসা বা যাওয়ার সম্ভব। জিহবা, তাহলে সেই জিহবার ছিল, মনে হচ্ছে জিহবাটা ওই হাড়ের উপর লেগেছিল, যেহেতু ওই হাড়ের উপর কোনো ছিল রক্তের কারণে ওই জিহবার চিহ্নটা ওখানে লেগে গেছে। কিন্তু যাই হোক, এইটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তিনি কিছুই, এই জিহবাটি না যে আসলে কি হয়েছে, মানে কি চওড়া এগুলো, মানে ওয়াইড যেটা, মানে লম্বা না, চলে চওড়া যেটা, এটি আমাদের হাতে উনি ভাবছেন যে কি হতে পারে, কিন্তু উনি মানে তো 6 ইঞ্চি বুঝতে পারছিলেন না, বেশি হবে। কিন্তু চওড়া বিষয় হবে, যদি পেয়েছেন জিহবা চওড়া হয়, যে বাড়িটাতে উনি লাশ থেকে কয়েক ইঞ্চি বেশি দেখেছেন, তাহলে সেটিও জিহবাটা লম্বা কত বড় হতে পারে। আর যেই প্রাণীটি মানে ওই বাড়ির পাশে এই জিহবা জঙ্গল রয়েছে,
সেটি আগের বাড়ির কত বড় পাশেও জঙ্গল ছিল, আকৃতিটা কেমন হতে আর পারে। ওই সময় তিনি চিন্তা করছিলেন, তিনি এটা ভেবেছিলেন সময়কাল আনুমানিক হিংস্র জন্তু জানোয়ার 1980 থেকে 90 সাল বা 1900 সাল এই সময়ের মধ্যে আর কি। এও ভাবলেন যে যদি হিংস্র জন্তু জানোয়ার কিন্তু বেশ জঙ্গল ছিল তাহলে এই জন্তু জানোয়ারের আকৃতিটা অনেক জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার, কিন্তু ঘরের দরজা বন্ধ এরকম নেই। এই ওই সময় এরকম কোথা দিয়ে আসলো এবং উনি চিন্তা করছেন এটা হিংস্র জন্তু জানোয়ারের কাজ হলেও হতে পারে, কিন্তু হিংস্র জন্তু জানোয়ার যদি কাউকে ক্ষতি করে তাহলে আশেপাশে তো রক্ত পড়ে থাকবে, রক্তের ছাপ থাকবে, কিন্তু এমনটি কিছুই নেই। আর সেই হিংস্র জন্তু জানোয়ার কোথা দিয়ে ঢুকলো ঘরে আর কোথা দিয়ে বের হলো, এত চালাক হিংস্র জন্তু জানোয়ার তো থাকার কথা নয়। এই চিন্তা করে উনি খুব দিশেহারা হয়ে পড়েন যে এই কেসটা সলভ করতেই হবে, কেন এমনটি হচ্ছে। এই ঘটনারও প্রায় 1 মাস যখন ছুঁই তখন উনি এক রাত্রে ঘরে শুয়েছিলেন, তখনও কিন্তু শীতকাল, কারণ এটার সময় ডিস্টেন্সটা তো খুব বেশি না আসলে, তো তখনও শীতকাল। তখন যেহেতু শীতকালে চারদিকে খুব শুনশান নীরবতা থাকে রাতের বেলা, বিশেষ করে উনি রাতের বেলা ওনার ঘরে, ওনার ওয়াইফ পাশে শুয়েছিল আর ওনার 12-13 বছর বয়সী যে মেয়ে ছিল সে আরেক ঘরে শুয়েছিল। রাত আনুমানিক 2টো কি 2:30 বাজে, হঠাৎ মটমট শব্দে ওনার ঘুম ভেঙে যায়। মটমট শব্দটা এত তীব্র ছিল না যে গভীর ঘুম ভেঙে যাবে, কিন্তু উনি যেহেতু পুলিশের চাকরি করতেন ওনার ঘুম বেশ পাতলা ছিল, যেহেতু তাদের ট্রেনিং এর সময় বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে রাতের বেলা ঘুমিয়ে থাকলে বিভিন্ন শব্দের জন্য ঘুম ভেঙে যায়, এইভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো ওনার ওই শব্দ ঘুম ভেঙে যায়। উনি চিন্তা করেন কি ব্যাপার, এরকম শব্দ কোথা থেকে আসে। প্রথম দিকে উনি কোনো পাত্তা দেননি, তো উনি চিন্তা করেছিলেন যে হয়তোবা ঘরের মধ্যে বিড়াল ঢুকতে পারে, হয়তোবা রান্নাঘরে গিয়ে কোনো খাবার খাচ্ছে। কিন্তু উনি আর একটা বিষয় ফিল করলেন যে শব্দটা আসলে রান্নাঘরের দিক থেকে না এসে তার মেয়ের যে ঘর, যে তার মেয়ে যেই ঘরে শুয়েছিল সেখান দিয়ে আসছে। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, ওখান দিয়ে শব্দ আসছে, কি তার মেয়ে কি কোনো কিছু খাচ্ছে? কিন্তু এত রাত্রে তো তার খাওয়ার কথা নয়, সে তো রাত্রে একসাথেই তার সাথে ডিনার করেছে। উনি চিন্তা করে দেখি তো একটু উঠে যাই, কিসের শব্দ। তো উনি ওঠেন, ওনার স্ত্রীকে ডাকেন না, যেহেতু উনি বিষয়টা অতটা সিরিয়াসলি নেননি, এই কারণে একাই ওঠেন। একাই উঠে উনি ওনার মেয়ের কক্ষের দিকে যান। মেয়ের কক্ষের দরজা কিন্তু খোলা ছিল, কারণ দরজা আমরা যেটা কি বলি সিটকেনি না লাগিয়ে যেমন যদি আমরা আটকে রাখি, ঠিক তেমনটা ছিল। যেহেতু ছোট মেয়ে, রাতের বেলা বেশ সমস্যা হতে পারে, অনেক সময় ঘুম ভেঙে চিৎকার করে ওঠে, যার কারণে দরজা ভেতর থেকে ওই মেয়েটা লাগাতো না। তো উনি দরজাটা উনি কিন্তু ভেতর থেকে ওই যে কটমট শব্দ পাচ্ছিলেনই। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, মেয়ে কি করে, একটু আড়াল থেকে দেখি। তখন উনি দরজাটা একটু ফাঁকা করে যে দৃশ্যটা দেখতে পান, এই দৃশ্য দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান ওনার মেয়ের ঘরের জানালার একটা অংশ খোলা এবং চাঁদের আলোতে, ওই জানালা দিয়ে যে চাঁদের আলো ঢুকছিল সেখানে দেখতে পান যে মোটা লোমশ কিছু একটা তার মেয়ের পাশে বসে আছে এবং কিছু একটা খাচ্ছে। উনি আগের 2টো ঘটনা তখন তার মাথায় স্ট্রাইক করে যে নিশ্চয়ই এটা ক্ষতিকর কিছু। তখন উনি দ্রুত ওনার বেডরুমে চলে যান এবং ওনার মাথার কাছে থাকা যে রিভলভারটি ছিল সেটি নিয়ে আসেন। তখনও কিন্তু ওনার ওয়াইফকে উনি ডাকেননি। রিভলভারটি নিয়ে এসে উনি ধরাম করে দরজা খুলে, ওনার মেয়ের ঘরে দরজা খুলে ভিতরে ঢুকে যান এবং ওই সময়ই ওই প্রাণীটির সাথে প্রথম ওনার চোখাচোখি হয়।
উনি দেখতে পান ওই প্রাণীটির আকৃতি বেশ মোটা, বেটে, শরীরটা লোমশ, কারণ চাঁদের আলোতে বোঝা যাচ্ছিল, কারণ ওই জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছিল, স্পষ্টভাবে সেটা বুঝতে পারছিল। এবং ওই প্রাণীটির চোখ দুটি টেনিস বলের মতো বড় বড় এবং লাল টকটকে, এবং ওই প্রাণীটির জিহ্বা অনেক বড় এবং বেশ চওড়া। ওই প্রাণীটির সাথে যখনই ওনার চোখাচোখি হয় তখন ওনার হাতে থাকা রিভলভার দিয়ে উনি ফায়ার করেন। ফায়ার করার সাথে সাথে উনি দেখতে পান ওই প্রাণীটির বডি এত মোটা হওয়ার পরেও মুহূর্তের মধ্যে জানালার ভেতর দিয়ে সে শিক গলে বাইরে চলে গেল এবং অদৃশ্য হয়ে গেল। যখন উনি ফায়ার করেছিলেন তখন উনি বুঝতে পেরেছেন এই গুলিটা ওই প্রাণীটির গায়ে লেগেছে। ফায়ারের শব্দে ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায়। উনি চলে আসেন। চলে আসার পর ওনার স্বামী স্ত্রী দুজন মিলে যে দৃশ্য দেখতে পান, এটা অবশ্যই কোনো পিতা মাতার পক্ষে দেখা সম্ভব নয়। তারা আলো জ্বেলে দেখতে পান তার মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে এবং তার পায়ের নিচ থেকে কোমর পর্যন্ত খেয়ে ফেলেছে ওই ভয়ানক প্রাণীটি। শুধু মাংস খেয়েছে, হাড়গুলো অবশিষ্ট রয়ে গেছে, শরীরের উপরের অংশ তখনও খেতে পারেনি। আর এই দৃশ্য দেখে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে যান। উনিও বেশ অনেকদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। ওনার মেয়েকে স্থানীয় একটি খ্রিস্টিয়ান কবরস্থানে দাফন করা হয় এবং সন্তানের এই মৃত্যুতে ওনার স্ত্রী অনেকটা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। ওনার স্ত্রীকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। উনিও চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু উনি একজন দক্ষ অফিসার ছিলেন। সরকার তাকে তখনই ছাড়ছিল না, বলে যে তুমি আরো কিছুদিন থাকো, তুমি চিকিৎসা করো, স্বাভাবিক হও। কিন্তু উনি আসলে আর স্বাভাবিক হতেই পারছিলেন না। ওনার ওনার মেয়ের মৃত্যু, ওনার স্ত্রীর মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাওয়া, তো উনিও আস্তে আস্তে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছিলেন। ওনার মেয়ের মৃত্যুর মাস 3-4 পরে ঘটে আরো একটি মর্মান্তিক ঘটনা। এখন পর্যন্ত যতটুকু ঘটনা ঘটেছে সেটুকু পর্যন্ত আমরা বলতে পারি যে কি হয়েছিল, কারণ এটা ওনার মুখ থেকে শোনা। কিন্তু পরবর্তীতে কি হয়েছিল এটি আমরা কখনো জানতে পারিনি, যে আসল রহস্য কি ছিল। সেটি হচ্ছে, দিনের বেলা উনি 3 থেকে 4 মাস পরে দিনের বেলা উনি ওই দিন অফিসে আসেননি। এখন ওনার বাসায় গিয়ে একজন কনস্টেবল ডাকাডাকি করে, দেখে ঘরের দরজা ভেতর থেকে লক করা। অনেকক্ষণ যখন ডাকাডাকি করা হয়, ভেতর থেকে লক করা, তখন তারা চিন্তা করে যে স্যার কি অসুস্থ কিনা বা কোনো সমস্যা কিনা। তখন দরজা ভেঙে ফেলে। দরজা ভেঙে ফেলার পর ঘরের মধ্যে ঢুকে দেখে যে আইপিএস অফিসার স্টিভেনসন উনি ঘরে নেই। তাহলে উনি কোথায় গেলেন? ঘরের দরজা ভেতর থেকে লক করা, কিন্তু উনি নেই। তখন পুলিশ কনস্টেবল লক্ষ্য করেন ওনার ঘরের জানালা কিন্তু খোলা, কিন্তু তখন কিন্তু গ্রীষ্মকাল চলে এসেছিল, যার কারণে গরমের কারণে খোলা রাখতেই পারেন, এই চিন্তাই করেছিল স্বাভাবিকভাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, জানালার একটি অংশ বন্ধ আর আরেকটি অংশ খোলা। এমনটা তো হওয়ার কথা নয়। তখন সবার মনে খটকা লাগে যে আগের যে ঘটনাগুলো ঘটেছে, 3টি ঘটনা, তার সাথে এই ঘটনাটার মিল রয়েছে। তাহলে হয়তো বা হত্যাকারী একই জিনিস বা একই জন্তু বা একই মানুষ। তাকে খোঁজা শুরু হয় চতুর্দিকে। খুঁজতে 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 জঙ্গলের মধ্যে একটি বড় কদম গাছের সাথে ওনার ফাঁসি দিয়ে ঝুলানো মরদেহ সবাই দেখতে পান। সবাই দেখেন কদম গাছের একদম শীর্ষে থাকা একটি ছোট্ট ডালে ওনার ডেড বডি ঝুলছে। অদ্ভুত ব্যাপার, আমরা জানি যে কদম গাছের ডাল সাধারণত নরম হয়। উনি বেশ উঁচু লম্বা ভারী মানুষ ছিলেন, এত বড় দেহ এই কদম গাছের ওই ছোট ডালে কিভাবে ঝুলছে? আরেকটি ব্যাপার হলো যে উনি গাছে চড়তে জানতেন না।
উনি কিভাবে এত বড় গাছে উঠলেন উপরে, এটি নিয়ে সবাই গবেষণা করতে থাকে। যাই হোক, ডেড বডি তো নামাতে হবে। বড় একটি মই গাছের সঙ্গে ঠেকিয়ে একজন মানুষ উপরে ওঠে। উপরে ওঠার মানে যখন উঠেছে, তখন যখনই একজন ওই দড়িটা খোলার জন্য ওই ডালে টাচ করেছে, শুধু টাচ করার সাথে সাথে ওই ডাল ভেঙে লাশ মাটিতে পড়ে যায়। মনে হচ্ছিল যে কেউ হয়তোবা ওই ডালটি ধরে রেখেছে, যার কারণে ডালটি ভেঙে পড়ছিল না। এত বড় একটা মানুষের ভারেও ওই ডালটি ভেঙে পড়ছিল না, কিন্তু যখনই একজন মানুষের টাচ লেগেছে তখনই ওই ডালটি ভেঙে লাশ সহ নিচে পড়ে যায়। স্টিভেনসনকেও নীলফামারীতেই একটা খ্রিস্টান কবরস্থানে দাফন করা হয়েছিল। উনার মৃত্যু কিভাবে হয়েছে, কে নিয়ে গেল, সেটি তো উনি আর কখনো বলতে পারেননি। তবে এই ঘটনাটি যিনি আমাকে বলেছিলেন, মূলত তার দাদা ব্রিটিশ পিরিয়ডে পুলিশের চাকরি করতেন। তিনিও যখন সদ্য চাকরিতে ঢুকেছেন, ঢোকার পর ওনার একজন সিনিয়র অফিসারের কাছ থেকে এই ঘটনাটি তিনি শুনেছিলেন। তিনি নিজেও ওই আইসিএস অফিসারকে দেখেননি কখনো। প্রিয় লিসেনার্স, আমি এই বিষয়টি নিয়ে কিছুটা স্টাডি করেছিলাম। স্টাডি করে একটি বিষয় আমার কাছে মনে হয়েছে, সেটি হচ্ছে যে জিনদের মধ্যে কিছু ভয়ঙ্কর প্রজাতি থাকে যারা মানুষকে তাদের খাবার বানায়। যদিও এখন এই ধরনের জিন সাধারণত আমাদের লোকালয়ে খুব একটা মানে শোনা যায় না যে এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু আগে মানে আগেকার সময়, আজ থেকে 100-150 বছর আগে এই ধরনের ঘটনা ঘটতো। তখন অনেক ঝোপ জঙ্গল ছিল, অনেক ধরনের মানে প্যারানর্মাল বিষয়গুলো, ভয়ানক ভয়ানক প্যারানর্মাল বিষয়গুলো ঘটতো। তো জিনদের মধ্যে এই প্রজাতিটি হতে পারে। এটা যদি শুধু নিছক জন্তু জানোয়ার হতো, তাহলে সেটি কিন্তু দরজা মানে জানালা দিয়ে তার ওই মোটা শরীর নিয়ে ঢোকার কথা নয়। আবার একটি বিষয়, সেটি হচ্ছে যখন আইসিএস অফিসার স্টিভেনসন তার মেয়ের পাশে ওই ভয়ানক জন্তুটিকে দেখেছিলেন, তখন যখন ফায়ার করেছেন, ফায়ার করার পর তার সামনে দিয়ে কিন্তু ওই মোটা শরীর নিয়ে জানালা দিয়ে সে বের হয়ে চলে যায়। কোনো স্বাভাবিক জন্তুর পক্ষে সেটা বের হয়ে যাওয়া সম্ভব নয়। গুলি করার পর কোনো স্বাভাবিক জন্তু কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য ফেরত আসার কথা নয়, কিন্তু তার মৃত্যু খুবই রহস্যজনকভাবে হয়েছে, যেটি খুবই অদ্ভুত এবং ভয়ানক। তাহলে আমরা সব বিষয় অ্যানালাইসিস করে বুঝতে পারি এটি কোনো ভয়ানক পিশাচ জিনের কাজ। সে যখন রিভলভার দিয়ে গুলি করেছিল, গুলিটি ওই জিনের গায়ে লেগেছিল, যার প্রতিশোধ হিসাবে হয়তো আইসিএস অফিসার স্টিভেনসনকে সে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। ওনার যখন ডেড বডি নিচে পড়ে গেল, উপস্থিত যারা পুলিশ সদস্যরা ছিলেন, তারা দেখলেন যে দড়িটি ওনার গলায় লাগানো রয়েছে। দড়িটি খুবই অদ্ভুত, এই ধরনের দড়ি ওনারা আগে কখনো দেখেননি। দড়িটি থানায় সংরক্ষণ করে রাখা হয়েছিল। মোটামুটি আমরা দুজন নিয়ে এই ঘটনাটি নিয়ে আলোচনা করি। ভল্ট বন্ধ থাকার পরও খুবই অবাক কয়েকদিন পর রহস্যজনকভাবে ওই দড়ি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে, ঘটনা খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটি আমি যার কাছ থেকে সংগ্রহ করেছি, ওনার নাম মাওলানা হাবিবুর রহমান। আসলে উনি ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন। সাধারণত দেওবন্দ মাদ্রাসা থেকে যারা এতটুকু বুঝতে পারি মাওলানা পাশ করেন ভয়ানক কোনো, বা যারা কওমি মাদ্রাসা থেকে মাওলানা পাশ করেন তাদেরকে ফারেক বলা হয়। যারা মাদ্রাসা থেকে বের হয়ে আসেন শেষ করে ফারেক বলা হয় আর কি। তো উনি সেখান থেকে ফারেক হয়েছিলেন আর কি। তো ওনার কাছ থেকেই ঘটনাটি শুনেছি। আর ঘটনাটি উনি যার কাছ থেকে শুনেছেন তিনি তারই এক ছাত্র ভাই। এই ঘটনাটি আমি শেয়ার করেছিলাম। ঘটনাটির স্থান
স্টুডিওতে গিয়ে লাইভ এপিসোডে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়। আর এই ঘটনাটি আর ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ওই যেই ব্যক্তির কাছ থেকে এই ঘটনাটি আমি যেদিন শেয়ার করি আমার সাথে এই ঘটনাটি মূলত মাইনুদ্দিন ভাই ওই দিন চমৎকার একটি মাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছিল। মায়ের ছিল হচ্ছে আমি এই ঘটনাটি শেয়ার করেছিলাম যখন আমি লাইভে বলি ওই আগে শিউলি যিনি ওনার কাছে বললাম যে ভাই আসলে বান্ধবী ছিল, তার নামও শিউলি। পৃথিবীটা কত অদ্ভুত, দুজনই শিউলি, আমরা একই নামের ব্যক্তিদেরকে মিতা বলি। আসলে বিচিত্র, দুজনেরই খুব গলায় গলায় ভাব ছিল, মানুষও কত বিচিত্র। প্রথম যে শিউলির কথা বলছি তাদের আর্থিক অবস্থা বেশ সচ্ছল ছিল, আর ওনার চেহারা মানে মোটামুটি ভালো ছিল, খুব ভালো না আবার খারাপ না এমনটা আর কি। আর অন্য যে শিউলি যিনি, তার আবার চেহারা ভালো ছিল কিন্তু আর্থিক অবস্থা বা পারিবারিক অবস্থা তাদের ভালো ছিল না। দুজন একসাথে মানে হাঁটাচলা করতো, লেখাপড়া করতো, দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। একদিন ঘটে গেল একটা বিপত্তি। ওনারা দুজন স্কুলে যাওয়ার সময় একজন ব্যক্তি তাদেরকে দেখে এবং দেখে একজনের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। এখন সমস্যা হলো যে দুজনই তো অবিবাহিত ছিলেন, আর দুজনেরই বিয়ের মতো বয়স হয়ে গিয়েছিল, কিন্তু যেই শিউলির বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছিল সেই শিউলি হচ্ছে দরিদ্র শিউলি, যার চেহারা ছিল একটু ভালো, মানে তার বান্ধবী অন্য শিউলির তুলনায়। যখন সেই বাড়িতে বিয়ের প্রস্তাব গেল এবং যার সঙ্গে বিয়ের মানে কথা হচ্ছিল তারা আবার বেশ মোটামুটি অবস্থাশালী ব্যক্তি ছিলেন আর কি, বা ওই অবস্থাশালী পরিবার ছিলেন। মোটামুটি বিয়ে ঠিক হয়ে গেল, ফাইনালি বিয়ের ডেট ধার্য করা হলো, বিয়েও হয়ে গেল। এরপরই বাঁধলো একটা বিপত্তি। কারণ হচ্ছে দুই শিউলির মধ্যে যেই শিউলির পারিবারিক অবস্থা ভালো কিন্তু অন্য শিউলির তুলনায় তার চেহারা একটু কম কম, মানে একটু খারাপ বলতে, আসলে আল্লাহর সৃষ্টি কোনোটাই খারাপ নয়, আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর, কিন্তু তারপরেও যেহেতু বিবাহের প্রসঙ্গ চলে আসে সেখানে একটু কম্পারিজনটা চলেই আসে, স্বাভাবিক নিয়মেই, সেই অর্থেই বলছি আর কি। ওই শিউলি মনে মনে ফুঁসতে থাকেন, এই কারণে ফুঁসতে থাকেন যে আমাদের আর্থিক অবস্থা ভালো হতে পারে, আমার থেকে তার চেহারা কিছুটা ভালো, কিন্তু আমার বিয়ে না হয়ে ওর বিয়ে হয়ে গেল, একসাথে হাঁটার সময় আমাদের দুজনের মধ্যে একজনকে পছন্দ করলো, আমি কি দোষ করলাম, আমাকে কেন পছন্দ করলো না, আমার কেন বিয়ে হলো না তার সাথে। তো এই যে তার মনের মধ্যে একটা জিদ, একটা হিংসা কাজ করছিল, এর থেকে সে একটা ভয়ানক সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের সাথে গিয়ে দেখা করে এবং শেষ ওই শিউলির উপরে, যেই শিউলির বিয়ে হয়ে গেছে তার উপরে ব্ল্যাক ম্যাজিক করতে বলে। তখন ওই ব্ল্যাক ম্যাজিশিয়ান বলে যে ওই শিউলির ব্যবহৃত একটি কাপড় লাগবে। তখন এই শিউলির কাছে মনে পড়ে যে একবার ওই শিউলির কাছ থেকে সে একটি কাছ থেকে না, মানে ওই শিউলি, ওর আর্থিক অবস্থা ভালো ছিল না, একবার দাওয়াত খেতে গিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার সময় সে এই শিউলির কাছ থেকে একটি ওড়না ধার করে নিয়ে গিয়েছিল। একদম নতুন ওড়না ছিল, যেই ওড়নাটি এই শিউলি কখনো পরেনি, এবং সে যখন এসে ফেরত দিয়ে যায় তারপরে সেটা পরিষ্কারই ছিল, কোনো কারণে সে সেটা ধুতেও ভুলে গেছে, ওইভাবেই সে রেখে দিয়েছে। ওই ব্ল্যাক ম্যাজিশিয়ানের শর্ত ছিল যে তার ব্যবহৃত কাপড়টা যেন আধোয়া থাকে, যাতে তার শরীরের টাচ
যেন সাবান পানিতে ধুয়ে না যায়, এমন একটা শর্ত ছিল। তখন চিন্তা করলো, এই জিনিসটা তো আমার কাছে আছে। তখন এই শিউলি কি করে, সেই ওড়নাটি ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে হস্তান্তর করে। আপাতত এটাই ঘটনা। তারপরে এই শিউলি ওই শিউলির সাথে কি হয়েছে সেটা বহু পরে জেনেছে। এবার চলে যাচ্ছি ওই শিউলি যার বিয়ে হয়ে গেছে। প্রিয় লিসেনার্স, আপনাদেরকে রিকোয়েস্ট করব ঘটনাটি খুব মন দিয়ে শুনবেন, এবং সত্যি এই ঘটনার মধ্যে অনেক কিছু শেখার রয়েছে। তো যে শিউলির বিয়ে হয়ে গেছে সে তো তার শ্বশুর বাড়ি চলে গেছে, খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে সুখে দিন কাটছিল তার। হঠাৎ শুরু হলো একটা বিপত্তি। ওই শিউলির সবসময় মানে শরীরের মধ্যে অসুস্থতা বোধ হতো, মনে হতো তার শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, তার শরীরে খুব জ্বালা পোড়া হতো, হাতের তালু জ্বালা পোড়া, সমস্ত শরীর জ্বালা পোড়া, মাথার চাঁদি আমরা যেটাকে মাথার তালু বলি আর কি, তারপর পায়ের তালু, মানে খুব জ্বালা পোড়া হতো আর কি। মাঝে মাঝে মনে হতো শরীরের ভেতর থেকে কেউ তার শরীরের মধ্যে কাটা ফুটাচ্ছে, চিৎকার চেঁচামেচি করত। তার স্বামী অনেক ভালো একজন মানুষ ছিলেন, তিনিও নামাজ কালামি লোক ছিলেন, অনেক জায়গা দেখিয়েছেন, ডাক্তার দেখিয়েছেন। তিনি প্রথমে ডাক্তারই দেখিয়েছেন, মানে কেউ যে জাদু করতে পারে এই বিষয়টি তার ধারণা ছিল না, কিন্তু ডাক্তাররা কোনো সমাধান দিতে পারেনি। এই সমস্যা কাটতে না কাটতেই, মানে এই সমস্যা চলছিল, এর মধ্যে দেখা গেল আরো একটি সমস্যা। সেটি হলো ঘরের মধ্যে বিশাল বিশাল আকৃতির টিকটিকি ঘোরাফেরা করত। এত বড় টিকটিকি সাধারণত সচরাচর দেখা যায় না, মানে অত্র এলাকাতে দেখা যায় না। তারা মনে করলো এটা কি ধরনের টিকটিকি, এরকম টিকটিকি তো কখনো দেখিনি। সেই টিকটিকি গুলাকে তাড়ানোর চেষ্টা করলেও সেগুলো যেত না, মানে অদ্ভুত ব্যাপার। এবং রাতের বেলা দেখা যেত এই টিকটিকি গুলো, সাধারণত টিকটিকি কি করে, দেয়ালে থাকা বিভিন্ন পোকামাকড় খেয়ে থাকে। রাতের বেলা এই টিকটিকি গুলো কি করতো, তাদের বিছানার মধ্যে ঢুকে পড়তো, শরীর বেয়ে উঠতে থাকতো, তখন চিৎকার চেঁচামেচি করতো, তখন এই টিকটিকি গুলো আবার দৌড়ে পালাতো। এই ধরনের সমস্যা শুরু হয়ে গেল। এরপরে দেখা গেল আরো একটি ভয়ঙ্কর মানে বিষয়, সেটি হচ্ছে যে ওই শিউলির যে যারা বিয়ে হয়েছিল তারা মানে একান্নবর্তী একটি পরিবার ছিল। তো ওই পরিবারটা বেশ বড় ছিল এবং তাদের বাড়ির সীমানার মধ্যে একটা পুকুর ছিল। সাধারণত কি হতো যে ওই পরিবারের নারী সদস্যরা যখন গোসল করতে যেত, পুরুষ সদস্যরা ওখানে যেত না, আর পুরুষ সদস্যরা যখন গোসল করতে যেত, নারী সদস্যরা সেখানে যেত না। তো একদিন কি হয়েছে যে কোনো কাজ করতে করতে শিউলি পরিবারের অন্য নারী সদস্যদের সাথে ওই সময় গোসল করতে যেতে পারেনি, তার গোসল করতে যেতে একটু দেরি হয়ে যায়। কিন্তু নারী সদস্যদের গোসল করার পরে পরিবারের অন্য সদস্যদেরও গোসল করা হয়ে গিয়েছিল, মানে পরিবারে আর কারো গোসল করা বাকি নেই। এখন শিউলি যখন গিয়েছেন পুকুর ঘাটে, এর কিছু সময় পরে তার স্বামী মানে বাজার থেকে এসে উপস্থিত হয়। তখন তিনি চিন্তা করেন যে সবার তো তাহলে, আগে জিজ্ঞেস করেন যে সবার কি গোসল হয়ে গেছে নারী সদস্যদের, বলে হ্যাঁ সবার গোসল হয়ে গেছে। তখন বলে শিউলি কই, বলে সে পুকুর ঘাটে গেছে গোসল করতে। তো বলে এত দেরি, বলে হ্যাঁ কাজ করতে করতে দেরি হয়ে গেছে। চিন্তা করলো যে ঠিক আছে, ও যখন গেছে তাহলে আমিও যাই, যেহেতু তার ওয়াইফ। তো উনি যখন পুকুরের কাছে গেছেন, তিনি দেখেন যে শিউলি পুকুর ঘাটে মানে তখনও গোসল শুরু করেনি। তখন তার হাজবেন্ডকে দেখে এমনি কুশলাদি বিনিময় করছে, কখন আসলো, কিভাবে কি, এই কথা বলতে বলতে মানে শিউলি বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগে গোসল করে উঠি, উঠে চলে গিয়ে তোমার খাবার টাবার রেডি করি, তুমি গোসল করে এসে খাবার খাবা। তো উনি পুকুরে নামার যখন একটু মানে হাঁটু পর্যন্ত নেমেছে, মানে হাঁটু জল পর্যন্ত নেমেছে,
হঠাৎ করে ওনার হাজবেন্ড দেখে মনে হলো কেউ টান দিয়ে তার ওয়াইফকে পানির মধ্যে নিয়ে গেছে এবং নিচ থেকে বুড়বুড়ি উঠতেছে। উনি প্রথমে চিন্তা করছে যে ডুব দিল না কি হলো, হঠাৎ করে এরকম হলো কেন, কিন্তু যখন উনি কিছু সময় অতিবাহিত করে আবার বুঝতে পারলেন যে না, ডুবদের সাথে সাথে দেখে যে ওই মানে বামন আকৃতির উনি মানুষের একটা চিৎকার দেন, প্রাণীগুলো পরিবার সদস্যদেরকে ডাক ছেড়ে দিয়েছে এবং চিৎকার দিয়ে উনি আর কাল বিলম্ব না করে পানির মধ্যে নেমে পড়েন। উদ্ধার করে উপরে নিয়ে এসে পরিবারের অন্য সদস্যরা চলে এসেছিল পুকুর ঘাটে। উনি পুকুরের মধ্যে যেই জায়গাতে বুড়বুড়ি উঠছিল সেখানে এবারের যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান। ডুব দেন, ডুব দিয়ে দেখতে পান এবারে যাত্রা তিনি প্রাণে বেঁচে গেলে বামন আকৃতির তিনি এর পরপরই ভয়ানক কিছু মানুষ পড়েন ওই শিউলিকে পানির নিচে শুকিয়ে মানে টেনে ধরে রেখেছে এবং সে ছোটার জন্য এমন হন যে তিনি কঙ্কালসার হয়ে যান। যে কোনো মানুষের ছোটার জন্য হাত পা ছোটাছুটি করার চেষ্টা করছে কিন্তু তার হাত পা সবকিছু ধরে মধ্যে কিন্তু এরকম হয়ে গেছে এবং মানে এই ঘটনা যখন ওই মানে মুখ দিয়ে বুড়বুড়ি বের হচ্ছিল সেটাই উপর দিকে উঠছে। ভালো হুজুর দেখানো হয়, আর যেহেতু তার হাত পা ধরে রেখেছে এই জন্য সে হাত পা ছোটাছুটি করলে তো পানির উপর থেকে বোঝা যেত একটু আন্দোলিত করা সেটা বোঝা যাচ্ছিল না। তো সে যখন এই দৃশ্য দেখলো একে সুস্থ করার ব্যবস্থা উনিও মানে ভয় পেয়েছেন, সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জোরে আল্লাহু আকবার বলে উনি আবার উঠেছেন, কোনোভাবেই তার রিকভারি করার কোনো সুযোগ নেই। আল্লাহ যদি বাঁচান তাহলে বাঁচতে পারে, কিন্তু কোনোভাবে কোনো মানুষের মাধ্যমে বা কোনো জিনের মাধ্যমেও তাকে আর বাঁচানো বা বাঁচানোর চেষ্টা করা সম্ভব নয়। সে আর সুস্থ হবে না, আপাতত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে বা বোঝা যাচ্ছে। শিউলির অসুস্থতার কথা যখন চারদিকে ছড়িয়ে পড়ে, শিউলির গ্রামের বাড়িতে মানে মায়ের বাড়িতে খবর পাঠানো হয় যে শিউলি খুব অসুস্থ, তাকে এই পর্যন্ত নিয়ে আসার মতো তার শারীরিক অবস্থা নেই, আপনার তার শেষ দেখা, মৃত্যুর আগে শেষ দেখা দেখে আসুন। আসলে কোনো মানুষ মারা গেলে তার শেষ দেখা দেখে আসা আর জীবিত থাকা অবস্থায় কাউকে মৃত্যুর জন্য বিদায় জানিয়ে আসা, এটা কিন্তু খুব কষ্টদায়ক একটি বিষয়। যেই পরিবারে হয় তারাই শুধু বুঝতে পারে এটার কষ্ট, এটার যাতনা কতটুকু। যাই হোক, যখন তার অসুস্থতার কথা জানানো হয়, এই অসুস্থতার কথা তার এক সময়ের প্রাণপ্রিয় বান্ধবী ওই শিউলির কাছে জানানো হয়। তখনও ওই শিউলির বিয়ে হয়নি। ওই শিউলির কাছে যখন জানানো হয় তখন ওই শিউলি মনে মনে খুশি হলেও যেহেতু তার কাছে খবর পাঠিয়েছে, তখন সেই শিউলি তার কাছে দেখা করার জন্য মনস্থির করে। ওই শিউলি যখন তার শ্বশুর বাড়িতে তার বান্ধবীকে দেখতে যান, যখন ওর ওই ভয়াবহ দৃশ্য দেখেন, ওই শিউলি আর নিজের চোখের পানি ধরে রাখতে পারেনি। সে চিৎকার করে বলছে যে হায় হায়, আমি এটা কি করছি, আমি তো এরকম চাই নাই, আমি চাইছিলাম তার বিয়েটা ভেঙে যাক বা সেজন্য স্বামীর সাথে সংসার না করে ডিভোর্স হয়ে যায়, আমি তো এরকম চাই নাই। তার এরকম অনুশোচনা যখন ওই শিউলি দেখে তখন শিউলি জিজ্ঞেস করে কি হয়েছে, তখন শিউলি বলে যে আসলে আজকে তোমার এই পরিণতির জন্য আমি দায়ী। আমি ঈর্ষান্বিত হয়ে তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছিলাম, আমি বুঝতে পারিনি তোমার এই রকম পরিণতি হবে। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দাও। তখন ওই শিউলি বলেন যে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি একটা শর্তে। বলে কি শর্ত? বলে যে আমার তো বিয়ে খুব বেশি দিন হয়নি, আমার কোনো সন্তানাদিও হয়নি, আমি তো এখন মৃত্যুর প্রহর গুনছি। আমার মনের খুব একটা ইচ্ছা ছিল যে আমার যদি কোনো সন্তান হয়, বিশেষ করে ছেলে সন্তান, তাকে আমি ভারতের দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করাবো, ভালো একজন আল্লাহওয়ালা ব্যক্তি হিসাবে তাকে তৈরি করার চেষ্টা করব। কিন্তু আমার তো সেই স্বপ্ন পূর্ণ হলো না। তোমাকে আমি ক্ষমা করতে পারি এই শর্তে যে তোমার বিয়ের পরে তোমার যদি কোনো সন্তান হয় তাকে তুমি দেওবন্দ মাদ্রাসায় পড়াবা, তাহলে আমি তোমাকে মাফ করে দিব।
আর তুমি আল্লাহর কাছে মাপ চাও। তখন ওই শিউলি বলে, ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিলাম। আল্লাহ যদি আমাকে সন্তান দেয়, ছেলের সন্তান, অবশ্যই আমি ভারতের দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করাবো ইনশাআল্লাহ। তার কাছ থেকে বিদায় নিয়ে ওই শিউলি চলে আসে। আর অসুস্থ শিউলির মৃত্যু ঘটে এর কয়েকদিনের মাথায়। শিউলি মারা যায়। আর ওই শিউলি যিনি ব্ল্যাক ম্যাজিক করেছিলেন, কিছুদিন পর তারও বিয়ে হয়ে যায়। সেখানে তার একটি ছেলে সন্তান হয়। সন্তান হওয়ার পর পর তার শরীরেও মারাত্মক অসুস্থতা দেখা দেয় এবং এমন এক দুরারোগ্য ব্যাধি ধরা পড়ে যেটার জন্য তার মৃত্যু অবধারিত ছিল। মৃত্যুর পূর্বে ওই শিউলি বলেছিল যে আমি যে পাপ কাজ করেছি, এই পাপ কাজের শাস্তি আল্লাহ আমাকে দুনিয়াতেই হয়তোবা দিয়ে তার কাছে নিয়ে যাচ্ছেন। আল্লাহ যদি এতে করে আমার অন্যায়কে ক্ষমা করেন, তাতেই আমি খুশি। এই অসুস্থতা কোনো বিষয় না। আমি যে অন্যায় করেছি, এই শাস্তি যদি আল্লাহ আমাকে পরকালে দেন, তাহলে সেই শাস্তি আমি সহ্য করতে পারবো না। তখন তিনি ওসিয়ত করে যান, আমিও আমার বান্ধবী শিউলিকে কথা দিয়েছিলাম তার মৃত্যুর পূর্বে যে আমার ছেলে সন্তান হলে তাকে আমি দেওবন্দ মাদ্রাসায় পড়াবো, তো তোমরা সেই ইচ্ছাটা পূর্ণ করো। ওই শিউলিরও মৃত্যু হয়ে যায়। আর প্রিয় লিসেনার্স, যেই মৌলানা হাবিবুর রহমান তার যে ছাত্র ভাইয়ের কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছিলেন, সেই ছাত্র ভাই আর কেউ নয়, এটি সেই শিউলির সন্তান যে দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন। তিনি বর্তমানে মেদিনীপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করছেন। ঘটনাটি যখন মূলত শুরুটা হয়েছিল 80-র দশকের একদম শুরুর দিকে, 70-এর দশকের শেষ দিকে বা 80-র দশকের একদম শুরুর দিকে, এক্সাক্ট সালটা আসলে বলা যাচ্ছে না, বলতে পারেননি। প্রিয় লিসেনার্স, আমি জানি না ঘটনাটি আপনাদের কেমন লেগেছে, তবে এই ঘটনার মধ্যে কিন্তু আসলেই অনেক কিছু শিক্ষণীয় আছে। যে ব্ল্যাক ম্যাজিক করলেও কোনো না কোনো ভাবে পরবর্তীতে তার উপরও এর ভয়ানক প্রভাব পড়তে পারে যিনি ব্ল্যাক ম্যাজিক করছেন। আল্লাহ তাআলা দুই শিউলিকেই জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিক। আমরা তাদের জন্য দোয়া করব। আর আমরা কখনো হিংসা, ঈর্ষা এগুলোর বশবর্তী হয়ে বা লোভে পড়ে কখনো ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কারো ক্ষতি করব না। এমনিতেও কারো ক্ষতি করব না, কিন্তু ব্ল্যাক ম্যাজিক অবশ্যই না। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।